তো বন্ধুরা, পাকিস্তানের আব্বুজান তুর্কি রিসেন্টলি ভারতে 3টে অ্যাটাক হেলিকপ্টারকে আটকে দিয়েছে, যাতে সেটা ভারতে পৌঁছতে না পারে। যার আওতায় কম করেও গত 8 দিন ধরে এই সমস্ত হেলিকপ্টার আটকে থাকার পর শেষমেশ ভারতে পৌঁছতে ব্যর্থ হয়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে তুর্কি কিভাবে ভারতীয় সেনাবাহিনীর অ্যাটাক হেলিকপ্টারকে আটকে দিল? এতে কি ভারতের মারাত্মক ক্ষতি হতে পারে? ওয়েল, এর পেছনে একটা গভীর পলিটিক্যাল খেলা চলছে। যেমনটা আপনারা সকলেই জানেন যে অপারেশন সিঁদুরের দরুন আমাদের এই যে এরদোগান চাচা, তিনি পাকিস্তানকে বাঁচাতে নিজেদের না কেবল একটা যুদ্ধজাহাজ আর বিমানে করে প্রচুর হাতিয়ার আর ড্রোন পাকিস্তানে পাঠিয়েছিল, বরং খবর তো এটাও রয়েছে যে তুর্কির কিছু সৈনিকরাও এখানে মোতায়েন ছিল এই সমস্ত ড্রোনকে অপারেট করার জন্য। ইন্টারেস্টিংলি, অপারেশন সিঁদুরের দরুন ভারতের হামলায় বলা হচ্ছে এই সমস্ত টার্কিশ অপারেটর মারা পড়ে। তারপরে গিয়ে জানা যায় যে তুর্কি অ্যাকচুয়ালি এখানে ভারতের বিরুদ্ধে বিরাট বড় একটা ষড়যন্ত্র করছিল। ব্যাস, এর বদলা নিতেই ভারতের পাল্টা অ্যাকশন শুরু। একদিকে পিএম মোদি তুর্কির শত্রু দেশ সাইপ্রাসে গিয়ে বিভিন্ন চুক্তি করে আসে, এমনকি এখন তো ভারত থেকে প্রচুর পরিমাণে সামরিক হাতিয়ার সাইপ্রাসের রপ্তানি করার জন্য নেগোসিয়েশনও চলছে। এছাড়াও টার্কিশ এয়ারপোর্ট ম্যানেজমেন্ট কোম্পানি সেলিবিকে ভারতে ব্যান করে দেওয়া হয়েছে, যাতে প্রচুর কন্ট্রাক্ট হাতছাড়া হওয়ার সাথে মিলিয়ন্স অফ ডলারের লস। আমাদের দেশীয় কোম্পানি হিন্দুস্তান শিপইয়ার্ড তুর্কির সাথে সমস্ত জাহাজ নির্মাণের চুক্তিও বাতিল করে দেয়। এতেও কিন্তু বিলিয়ন্স ডলারের ডিল হাতছাড়া হয়ে যায় তুর্কি। এবং এর সাথে আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, মূলত যেখানে ভারত বিরোধী বিভিন্ন কাজ হয়, যেমন জেএনইউ, জামিয়া মিলিয়া ইসলামিয়া, এদেরকেও বাধ্য করা হয় তুর্কির বিশ্ববিদ্যালয়ের সাথে সমস্ত চুক্তি কাজকর্ম এগুলোকে বাতিল করা। কিন্তু এই সমস্ত করেও ভারত ক্ষান্ত হয়। ভারতের প্ল্যান হলো তুর্কির সম্পূর্ণ ব্যান বাজানো, যার আওতায় রিসেন্টলি একটা বিরাট বড় ডিপ্লোম্যাটিক অ্যাকশন শুরু হয়, যা সরাসরি এরদোগানকে বুঝিয়ে দিয়েছে যে ভারত কতটা ভয়ঙ্কর পরিকল্পনা করছে, এবং এটাই এই মুহূর্তে তুর্কির রাগের মূল কারণ। গত মাসে তুর্কির ন্যাশনাল ডে ছিল, যেটা প্রতিবার খুবই ধুমধাম করে ভারতে সেলিব্রেট করা হতো। এমনকি কুতুব মিনারকে তো পুরো তুর্কির ফ্ল্যাগ দিয়ে লাইট শো চালানো হতো। আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে ডিপ্লোম্যাটরা তুর্কির অ্যাম্বাসিতে স্পেশাল অনুষ্ঠান করত। কিন্তু এবারে ভারত সরকার তুর্কির এই পুরো অনুষ্ঠানকে বয়কট করে, এবং ভারতে কোনো রকম না সেলিব্রেশন হয়েছে, না আমাদের কোনো প্রতিনিধি টার্কিশ অ্যাম্বাসিতে গিয়েছে। উল্টে ভারত কি করে, তুর্কিকে শিক্ষা দিতে ওই সেম দিন সাইপ্রাসের বিদেশমন্ত্রীকে ভারতে ইনভাইট করে, এবং ওই দিন আমাদের বিদেশমন্ত্রী সাইপ্রাসের সাথে বলা হচ্ছে বেশ কিছু চুক্তিতে সম্মত হয়েছে, যেটা পিএম মোদির ভিজিটে ঠিক করা হয়েছে। এখন তুর্কির মিডিয়া রিপোর্ট করছে যে ওই দিন ভারত আর সাইপ্রাসের বিদেশমন্ত্রীর মধ্যে বেসিক্যালি ব্রহ্মোস মিসাইল রপ্তানি নিয়ে কোনো ফাইনাল চুক্তি হয়ে গেছে। যদিও এটা ভারতের তরফ থেকে কিন্তু কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই, কেবলমাত্র তুর্কির বেশ কিছু মিডিয়া এগুলিকে রিপোর্ট করেছে, তাকেই ভারতীয় মিডিয়া কোট করেছে। এছাড়াও এখানে তুর্কি দাবি করে ভারত নাকি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে কিছু ক্রিটিক্যাল ডিফেন্স হাতিয়ারও সাইপ্রাসের জন্য অ্যাপ্রুভ করে দিয়েছে। আর এই সব কিছু হয়েছে তুর্কির ন্যাশনাল ডের দিন। মানে বেসিক্যালি ভারত তুর্কিকে একটা চরম শিক্ষা দিয়েছে, আর এতেই তুর্কি খেপে গেছে। কেননা ভারত শুধুমাত্র সাইপ্রাস নয়, সেম টাইপের অফার ওদিকে গ্রিসকে করেছে, এবং তার সাথেই আর্মেনিয়াতে অলরেডি হাতিয়ার রপ্তানি তো চলছে। অর্থাৎ বলতে পারেন যে ভারত চারিদিক থেকে সামরিকভাবে তুর্কিকে ঘিরে ফেলেছে। কিন্তু এতেও ভারতের বদলা পূরণ হয়নি, বরং এটাকে আরও বেশি মজবুত করতে গত 6 মাস ধরে লাগাতার আমাদের কোনো না কোনো যুদ্ধজাহাজ এই ভূমধ্যসাগরের আশেপাশে, মানে তুর্কির এরিয়ার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। কখনো সাইপ্রাস, কখনো গ্রিসের সাথে যুদ্ধাভ্যাস করছে, এবং সেই সমস্ত এলাকায় যুদ্ধাভ্যাস করছে যাকে তুর্কি নিজের বলে দাবি করে। অর্থাৎ বেসিক্যালি এখানে ভারত সরাসরি তুর্কির এলাকায় গিয়ে ওদের মিলিটারিকে চ্যালেঞ্জ করছে। এবং যদি আমাদের মিসাইল সাইপ্রাস আর গ্রিসে মোতায়েন হয়, তুর্কির অবস্থা তো শেষ, কারণ ওদের কাছে সবচেয়ে স্ট্রং এয়ার ডিফেন্স বলতে S-400 রয়েছে, এবং এটাও ভারতের ব্রহ্মোস মিসাইলকে ঠেকাতে পারবে না। এভাবে এটাকে ডিজাইন করেছে ভারত আর রাশিয়া। ফলে এখন মুশকিল হচ্ছে যে এর বিরুদ্ধে তুর্কি কী করতে পারে। ম্যাক্সিমাম কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সাপোর্ট দেওয়া, আর নয়তো কিছু ড্রোন দেওয়া। কিন্তু মজার ব্যাপার হলো এই দুটো কাজই তুর্কি অলরেডি করে ফেলেছে, এবং অপারেশন সিঁদুরে তো ভারত দেখিয়ে দিয়েছে ওদের এই সমস্ত ড্রোন কোনো কাজে লাগবে।
উল্টে এই সমস্ত ড্রোন অপারেট করার জন্য যে সমস্ত তুর্কির ফোর্স ছিল তারাও ভারতীয় অ্যাটাকে মারা পড়েছে, যাকে আজ পর্যন্ত তুর্কি স্বীকার করেনি। ব্যাস, এর চক্করেই এক প্রকার ক্ষিপ্ত হয়ে তুর্কি ভারতের অ্যাটাক হেলিকপ্টারকেই আটকে দেয়। কেননা আপনারা হয়তো জানবেন যে আমেরিকা থেকে ফাইনালি আমাদের শেষ 3টে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ডেলিভারি দেওয়ার কথা। তো এটাকে ভারতে পাঠানোর জন্য নর্মাল বোয়িং কী করে, ইউক্রেনের অ্যান্টোনোভ হেভি বিমানের ব্যবহার করে। এখন প্রত্যেকটা বিমানের নিজস্ব রুট রয়েছে, এখানেও তাই হয়। এই বিমানের রুট হলো আমেরিকা থেকে ব্রিটেন হয়ে তারপর তুর্কি হয়ে সোজা মিডল ইস্ট দিয়ে ভারতে আসে। এখন আমাদের এই যে এরদোগান চাচা, তিনি কি করে, এই বিমানকে নিজের দেশের ওপর দিয়ে যেতেই দিচ্ছেন এবং এর ডেলিভারিও আটকে দিয়েছে। তাই গত 8 দিন ধরে এই বিমান আমাদের হেলিকপ্টার সহ ব্রিটেনে অপেক্ষা করে শেষ পর্যন্ত আবার আমেরিকায় ফিরেছে। এখন প্রশ্ন হলো যে তাহলে এতে ভারতের কতটা ক্ষতি হতে পারে, আর ভারতকে এই বিমানের ডেলিভারি পাবে না? ওয়েল, এর সোজা জবাব হলো যে ভারতের 1%ও ক্ষতি হবে না। অলরেডি এটার ডেলিভারি অনেক দেরি হয়েছে। একসময় তো ভারত ভেবেই নিয়েছিল যে আমেরিকায় ডেলিভারি দেবেন, কিন্তু ফাইনালি এখন এটা হচ্ছে। এবং এমন নয় যে এটাকে ভারতে আনার জন্য তুর্কি ছাড়া রাস্তা নেই, এটা তো কেবলমাত্র ইউক্রেনের ওই বিমানের রাস্তা ছিল। অফিসিয়াল খবর অনুযায়ী এখন এটাকে অন্য একটা রুট দিয়ে ভারতে নিয়ে আসা। কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের এরদোগান চাচাকে এর দাম তো দিতেই হবে। খবর আসছে যে ভারত গ্রিসকে নিজেদের 1000 কিলোমিটারের বেশি রেঞ্জের ক্রুজ মিসাইল এবং বেশ কিছু এয়ার ডিফেন্স অফার করেছে। এছাড়াও ভারত কিন্তু ইসরায়েল আর গ্রিসের সাথে মিলে সাইপ্রাসে একটা আনঅফিসিয়াল জোট তৈরি করছে। আনঅফিসিয়াল এই জন্যই বলছি কারণ অফিসিয়ালি এই ধরনের কোনো জোট খাতায় কলমে নেই, যার উদ্দেশ্য হলো ইসরায়েল আর ভারত দুই দেশের কাছে যে সমস্ত বেস্ট টেকনোলজি আর হাতিয়ার রয়েছে তার মাধ্যমে সাইপ্রাসকে যুদ্ধের জন্য তৈরি করে। এখন অলরেডি তুর্কির ইকোনমি তো তলানিতে, দেশের লাগাতার বিরোধ প্রদর্শন চলছে। আগামী বছরে ডলার ক্র্যাশ করলে যেটুকু ইকোনমি টেনে টুনে চলছে সেটাও শেষ। আর এমনই একটা খারাপ অবস্থায় ভারত কী করছে, নিজেদের যে আইমেক করিডোর ছিল, যা একমাত্র ট্রেডের রাস্তা হবে আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট আর ভারতকে জোড়ার জন্য, সেই রুট থেকেও তুর্কিকে সরিয়ে দিচ্ছে। ফলে এরপর তুর্কির ইকোনমি কোলাপস হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। কারণ এত বছর ইউরোপ আর এশিয়াকে জোড়ার জন্য তুর্কি একটা মিডল ম্যানের কাজ করত, আর ভারত সেটারই ব্যান্ড বাজিয়ে দিয়েছে। তাই এটুকু ফ্রাস্ট্রেশন তো হবে।